প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর, ব্যবসা শিক্ষা শাখার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে আজকের অনলাইন ক্লাসে লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি হিসাব বিজ্ঞানের সহকারী অধ্যাপক আফজাল আলম চৌধুরী তোমাদের জন্য আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চূড়ান্ত হিসাবের সমস্যার সমাধান নিয়ে আসছি। আজকের এই সমস্যা সমাধানে তোমরা সার্বক্ষণিক মনোযোগী হবে, এটা আমি আশা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ আর্থিক বিবরণী। আজকের এই পাঠে আমরা যে শিকনফল অর্জন করব, সেই শিকনফল অর্জন নির্ভর করে আমাদের মনোযোগের উপরে। তোমরা যদি মনোযোগী হও, তোমরা যদি সর্বান্তকরণের চেষ্টা করো, চাও, তাহলে আশা করি আজকের এই পাঠ তোমাদের যথেষ্ট উপকারে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠে আমরা আর্থিক বিবরণী প্রস্তুতের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারব। বিভিন্ন প্রকার আর্থিক বিবরণী ব্যাখ্যা করতে পারব। মূলধন জাতীয় মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নির্ণয় করতে পারব। বিশদ আয় বিবরণী প্রত্যক্ষ ও পরোক্ষ মুনাফা জাতীয় আয়ের প্রয়োগ করতে পারব। আর বিশদ আয় বিবরণী প্রস্তুতের মাধ্যমে প্রতিষ্ঠানের মোট আয়, পরিচালন আয় ও নিট আয় নির্ণয় করতে পারব এবং এর ব্যাখ্যা করতে পারব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই একটা নতুন পদ্ধতিতে মার্চ মাস হতে পড়ালেখা করছি, এছাড়া কোনো উপায়ও নেই। আর এই যে তথ্য প্রযুক্তির মাধ্যমে পড়ালেখা, সেটা এই ডিজিটাল বাংলাদেশেরই একটা অংশ। তাই তোমরা যেহেতু এই তথ্য প্রযুক্তি নির্ভরই পড়ালেখা করতে হবে এবং ঘরে বসেই পড়ালেখা করতে হবে, প্রতিটি বিষয়, প্রতিটি শিক্ষকের ক্লাস তোমরা মনোযোগ সহকারে করবে। আমার আজকের এই ক্লাসের এই শিকনফলগুলো যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই মনে করব আমাদের এই অনলাইন প্রযুক্তির এই ক্লাসের সার্থকতা। আর্থিক বিবরণী কি বা এর উদ্দেশ্য কি, আমরা একটু খেয়াল করি। আর্থিক বিবরণীর মধ্যে ব্যবসার সকল ধরনের তথ্যগুলোকে একত্রিত করে বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে শেষ পর্যায়ে এসে এটার ফলাফল নির্ণয় পর্যন্ত এই আর্থিক বিবরণীরই অন্তর্ভুক্ত। তোমরা দেখতে পাচ্ছ, নগদ টাকা পয়সা হলো ব্যবসার চলতি সম্পদ। স্থায়ী সম্পদের মধ্যে রয়েছে দালান কোঠা, আসবাবপত্র, জমি, এগুলো। আমরা এই তথ্যগুলো কেন দেখি? সত্যিকার অর্থে যে এগুলোই আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। বাস্তব জীবনে চলতে গেলে আমাদেরকে এই ধরনের তথ্য সম্পর্কে, বিশেষ করে হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা, তাদেরকে এই ধরনের তথ্য সম্পর্কে সজাগ থাকতে হয়, সবসময় সচেতন থাকতে হয়, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হয়, নতুবা আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব না। আর্থিক বিবরণীর বিভিন্ন অংশসমূহ: আন্তর্জাতিক হিসাব মান, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা IAS 1 অনুযায়ী
এক মালিকানা কারবারের আর্থিক বিবরণীকে সাধারণত 5টি স্তরে প্রস্তুত করা হয়। এক মালিকানা কারবারের আর্থিক বিবরণীকে সাধারণত 5টি স্তরে প্রস্তুত করা হয়। আর্থিক বিবরণীর 5টি স্তর বা ধাপ হলো বিশদ বা বহুধাপ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থার বিপরীতে প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অপর স্লাইডে একটা রেওয়া মিল আর তার সাথে কিছু সমন্বয় দেখতে পাবো। উক্ত রেওয়া মিল এবং সমন্বয়ের সাহায্যে কিভাবে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয় তা বিভিন্ন উপায় বা নিয়ম প্রয়োগ করে আমি তোমাদের সামনে সহজভাবে তুলে ধরব। একটি রেওয়া মিল, আমরা জানি রেওয়া মিল কোথা থেকে আসে, কিভাবে প্রস্তুত হয়। ইতিমধ্যে তোমরা নবম দশম শ্রেণীতে করেছ, একাদশ শ্রেণীতে করছো, যারা এখন দ্বাদশ শ্রেণীতে আছো তারাও করছো। আসলে রেওয়া মিল কোনো হিসাব নয়, এটা হিসাবের একটা তালিকা মাত্র। আমরা লেনদেনগুলোকে প্রাথমিকভাবে লিপিবদ্ধ করি জাবেদায়, হিসাবের প্রাথমিক বই যাকে আমরা বলি। জাবেদা থেকে হিসাবগুলিকে পাকাভাবে ওঠাই কোথায়, খতিয়ানে। আর খতিয়ানের যে ব্যালেন্স, সেই ব্যালেন্সগুলো নিয়েই তৈরি হয় রেওয়া মিল। তাই রেওয়া মিলকে বলা হয় খতিয়ানের উদ্বৃত্ত সমূহের একটি তালিকা মাত্র, এটা কোনো হিসাব নয়। এই রেওয়া মিলে আমরা জানি কোনটা ডেবিটে আসে কোনটা ক্রেডিটে আসে, সেই অনুযায়ী এখানে আছে হাতে নগদ, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা, সাপ্লাইজ, এগুলো সম্পদ যেহেতু তাই এগুলো ডেবিট দিকে আসছে। প্রদেয় হিসাব, দায়, তাই ক্রেডিট দিকে। বেতন, ব্যয়, তাই ডেবিট দিকে। সেবা আয় ক্রেডিট দিকে আসছে। অনুপার্জিত সেবা আয় একটি দায়, সেটা ক্রেডিট দিকে আসছে। মূলধন একটা আভ্যন্তরীণ দায়, তাই সেটা ক্রেডিট দিকে আসছে। দালান কোটা স্থায়ী সম্পদ ডেবিট দিকে বসেছে। অপচয় সঞ্চিতি দালান কোটা 8,000 টাকা, সেটা ক্রেডিট দিকে বসেছে। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান হয়েছে। সাধারণত রেওয়া মিলে সেটাই হয়। আর যদি সেটা কোনো কারণে না হয়, বুঝতে হবে কোথাও না কোথাও ভুলভ্রান্তি আছে। অবশ্য ভুলভ্রান্তি থাকলেও রেওয়া মিল মিলে যেতে পারে, তবে সাধারণত না মিললে ভুলভ্রান্তি আছে বলে নিশ্চিত হওয়া যায়, এবং তাৎক্ষণিক সেই ভুলভ্রান্তি খুঁজে বের করতে না পারলে আমরা সাময়িক হিসাব দিয়ে সেটার দুই দিক মিলিয়ে দিই, সেটাকে আমরা বলি সাময়িক হিসাব, অর্থাৎ অনিশ্চিত হিসাবে সাসপেন্স অ্যাকাউন্ট। আমরা একটা অ্যামাউন্ট বসিয়ে দুই দিকের যোগফলকে মিলিয়ে দিই। প্রিয় শিক্ষার্থীরা, রেওয়া মিলের শেষে এমন কিছু তথ্য থাকে যেগুলো জাবেদায় আসেনি, খতিয়ানে আসেনি, ব্যালেন্স বের করা যায়নি, সেই ধরনের তথ্যকে আমরা বলি অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়। আমরা সমন্বয়ের সম্পর্কে বললাম এই জন্য যে রেওয়া মিলের মধ্যে এই তথ্যগুলো থাকে না। আমরা একটা সাদিয়া ট্রেডার্সের রেওয়া মিল দেখলাম, তার সাথে সমন্বয় সমূহ একটু খেয়াল করো। দালান কোটার উপর 10% হারে অবচয় দর ধার্য করো। বকেয়া বেতন 5,000 টাকা, অগ্রিম বীমা 15,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সাপ্লাইজ মজুদ আছে 14,000 টাকা। তোমার করণীয় আয় বিবরণী ও আর্থিক অবস্থা বিবরণী তোমাকে প্রস্তুত করতে হবে। সাদিয়া ট্রেডার্সের আয় বিবরণী দেখো, সেবা আয় 1,35,000 টাকা, অন্য কোনো আয়ের উল্লেখ এখানে নাই। আয় থেকে বাদ যাবে ব্যয় বা খরচাবলী, বেতনের সাথে বকেয়া বেতন, বীমা খরচ, সাপ্লাইজ খরচ 20,000 টাকা থেকে 4,000 টাকা বাদ দিলে 16,000 টাকা। দালান কোটার অবচয় 12,000 টাকা, মোট খরচ হলো 53,000 টাকা।
মোট আয় থেকে মোট খরচ বাদ দিলে ৮২,০০০ টাকা বের হবে, সেটা হলো নিট আয়। এই নিট আয় অর্থাৎ নিট মুনাফা সেটা বের হয়ে গেল কিভাবে? সেবা আয় থেকে অন্যান্য ব্যয়গুলো বাদ দেওয়ার পর। আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা উদ্ধৃতপত্র বলি বা ব্যালেন্স শিট বলি, এই বিবরণীতে আসে সম্পদ আর দায় আর মালিকানা সত্ত্ব। চলতি সম্পদ হিসাবে রয়েছে হাতে নগদ, প্রাপ্য হিসাব, অগ্রিম ভাড়া আর অগ্রিম বীমা। যেহেতু 14,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সুতরাং 21,000 থেকে 14,000 বাদ দিলে 6,000 টাকা অগ্রিম বীমায় চলতি সম্পদ। সাপ্লাইস মজুদ যেহেতু 14,000 টাকা রয়েছে, এটাও চলতি সম্পদের মধ্যে আসছে। আর স্থায়ী সম্পদের মধ্যে আছে দালান কোটা 1,20,000 আর অবচয় সঞ্চিতি রেওয়া মিলে যা ছিল এবং পরবর্তীতে অবচয় যা ধরা হয়েছে, দুইটা যোগ করে অবচয় সঞ্চিতির পরিমাণ 20,000। 20,000 টাকা 1,20,000 টাকা থেকে বাদ দিলে থাকে 1 লক্ষ টাকা। তাহলে আমরা দেখলাম স্থায়ী সম্পদ আছে 1 লক্ষ টাকা আর চলতি সম্পদ আছে 92,000 টাকা। টোটাল সম্পদ যোগ করলে 1,92,000 টাকা। আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ সমূহ 1,92,000 টাকা। আর দায়ের দিকে এসে চলতি দায় প্রদেয় হিসাব 24,000 টাকা, অনুপার্জিত আয় 21,000 টাকা, বকেয়া বেতন 5,000 টাকা। আর দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে অন্য কোনো দায় উল্লেখ নাই। তাহলে মোট দায় দাঁড়ালো 50,000 টাকা। আর মালিকানা সত্ত্ব আমরা জানি মূলধন প্লাস নিট লাভ মাইনাস উত্তোলন। এই রেওয়া মিলে কোথাও বা সমন্বয়ে কোথাও উত্তোলনের কথা উল্লেখ নেই। সুতরাং মূলধন আর নিট লাভ যোগ করলেই বের হয়ে যাবে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব রয়েছে ৮২,000 এবং 60,000, যোগ করলে 1,42,000। আর চলতি দায় 50,000 টোটাল। এই 50,000 আর 1,42,000 টাকা যোগ করলে 1,92,000 টাকা। এর আগে আমরা দেখলাম চলতি সম্পদ এবং স্থায়ী সম্পদের যোগফল 1,92,000 টাকা। আর এখন দেখলাম চলতি দায় এবং মালিকানা সত্ত্বের যোগফল 1,92,000 টাকা। তাহলে আমাদের আর্থিক অবস্থার বিবরণী বা উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট সম্পূর্ণ হয়ে গেল। আমাদের উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট সম্পূর্ণ হওয়ার পর আমরা এখন দেখি আর্থিক অবস্থার বিবরণী উভয় পাশ মিলে যায় কেন। হিসাব সমীকরণের প্রভাবেই আর্থিক অবস্থার বিবরণীর উভয় পাশ মিলে যায়। হিসাব সমীকরণ হলো A = L প্লাস ওই বা ই, যেটাকে বাংলাতে বলা হয় সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। আর সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্বরে কিভাবে ভাগ করা যায়? মালিকানা সত্ত্ব হলো মূলধন প্লাস আয় মাইনাস উত্তোলন মাইনাস ব্যয়। প্রিয় শিক্ষার্থীরা, উভয় পাশ আর্থিক অবস্থার বিবরণী মিলে যাওয়ার কারণ সমূহ আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছ। আমরা এখন তোমাদের এককভাবে কিছু কাজ করার জন্য বলছি। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য লিখবে, এখনই লিখবে, অর্থাৎ আমরা ক্লাস শেষ করার সাথে সাথে। আর পরবর্তীতে যেটা দেবো সেটা বাড়িতে অন্য সময়ে লিখবে। সেটার জন্য তোমার জন্য 5 মিনিট। বিভিন্ন প্রকার আর্থিক বিবরণীর ব্যাখ্যা লিখবে। বর্তমানে আর্থিক বিবরণীর ধাপ কয়টি? নিচের কোনটি অদৃশ্যমান সম্পদ, ভূমি, নিষ্ক্রিয় সম্পদ, দালান কোটা, ট্রেডমার্ক, এই কয়টার মধ্যে
ব্যবসায়ের আভ্যন্তরীণ দায় কোনটি? মূলধন, পাওনাদার, বকেয়া বেতন, ব্যাংক ঋণ। এই বিষয়গুলো লেখার জন্য তোমার জন্য ৮ মিনিট সময় তুমি নেবে এবং ৮ মিনিটের মধ্যে এই ৪টি প্রশ্নের উত্তর তোমরা লিখবে। একক কাজের মধ্যে এটুকু তোমাদের জন্য রইল। বাড়ির কাজ। তোমাদের বাড়ির কাজে ২০১৮ সালের ঢাকা বোর্ডের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে যে প্রশ্নটি এসেছে তার ১ নাম্বার উদ্দীপকের আলোকে বিশদ আয় বিবরণী প্রস্তুত করবে এবং এর মাধ্যমে প্রতিষ্ঠানের মোট আয়, পরিচালনায় ও নিট আয় নির্ণয় ও ব্যাখ্যা করো। এটুকু তোমাদের জন্য বাড়ির কাজ রইল। এবার আমাদের দেশ রক্ষার বিষয়ে বলা হয় স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই স্বাধীন ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা এখন মাদকের সুবলে পড়েছে। একটা দেশের যুব সমাজ ধ্বংস হওয়া মানে দেশ ধ্বংস হওয়া, আর মাদকের সুবলে প্রধানত টার্গেটই হলো যুব সমাজ। প্রিয় শিক্ষার্থীরা, মাদকের ভয়ানক থাবায় এর সুবলে আক্রান্ত হয়ে দুঃখে দুঃখে মরছে লক্ষ লক্ষ কিশোর, তরুণ, যুবক। আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবার। মাদকদ্রব্য দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে, স্কুল, কলেজ, ভার্সিটিতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক এমদাদুল হক ২০১৮ সালে এক গবেষণায় বলেছেন, দেশে প্রায় ৭০ লাখ মাদকাসক্ত রয়েছে, যাদের অধিকাংশই ইয়াবা সেবী। অন্য একটি গবেষণা থেকে জানা যায় ২০১০ সালে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা ছিল ৪৬ লাখ, বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ লাখ, যার মধ্যে ইয়াবা আসক্তের সংখ্যা ৩০ লাখ ছাড়িয়ে গেছে বলে এই গবেষণায় উঠে এসেছে, যা দেশের মোট মাদকাসক্তের প্রায় ৪২ ভাগ। মাদক সেবীর মধ্যে ৮০ ভাগের বয়সী ১৫ থেকে ৩০ বছরের মধ্যে, বাকি ২০ ভাগ নানা বয়সের পুরুষ, নারী, শিশু রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব মতে বাংলাদেশে মাদক সেবীর সংখ্যা ৬০ লাখ, এর মধ্যে প্রায় অর্ধেকই ইয়াবা আসক্ত। বাংলাদেশে এক সময় মাদক হিসাবে হিরোইন ও ফেনসিডিল বহুল প্রচলিত থাকলেও ১৯৯৯ সাল থেকে ভয়াবহ মাদক ইয়াবা ধীরে ধীরে সে স্থান দখল করে নিয়েছে। নিজেদের সন্তানদের, নিজেদের ভাই বোনদের, নিজেদের আপনজনদের রক্ষায় আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। মাদকের সুবলে পড়লে একটা পরিবারে অশান্তি সৃষ্টি হয়, আর সেই অশান্তি পুরো পরিবারটাকে ধ্বংস করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা তোমাদের সাধ্যমতো তোমাদের অভিভাবকদের সহযোগিতা নিয়ে এই মাদকের বিরুদ্ধে অভিযানে সামিল হবে। মাদককে আমরা কিছুতেই আমাদের সমাজে টিকতে দিব না। এর থেকে আমাদের নিস্তার পেতেই হবে। সমাজের পরিচিত আপনজন থেকে আরম্ভ করে যারাই মাদকাসক্ত হয় বা মাদকের দিকে ঝুঁকে, তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং নিজেকে মাদক থেকে মুক্ত রাখতে হবে। এই আশা আমি তোমাদের কাছে করি। এই প্রত্যাশা রেখে আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।